স্যালারি আসছে আর 5 দিনের মধ্যেই শেষ, টাকাটা যাচ্ছে কোথায়? এই কথাটা যদি তোমার মাথায় ঘোরে, এই ভিডিওটা তোমার জন্য। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফিনান্সিয়াল বিং। আজকে আমরা কথা বলবো কিভাবে তুমি তোমার ফিনান্সিয়াল জার্নি স্টার্ট করবে। চলো, তুমি যদি জিরো থেকেও স্টার্ট করো তাতেও কোনো সমস্যা নেই। স্কুল আমাদের পাইথাগোরাস থিওরেম শিখিয়ে দেয়, কিন্তু টাকা ম্যানেজ করা, ইএমআই ক্যালকুলেট করা এবং সেটাকে হ্যান্ডেল করা কেউ শেখায় না। আজ আমরা সেটাই শিখবো। আমার কাছে রয়েছে একটা 6 স্টেপ সলিউশন। চলে এসো। এই জার্নিতে আমাদের ফার্স্ট স্টেপ হলো অ্যাওয়ারনেস, সচেতনতা। তুমি যদি নাই জানো যে তোমার টাকাটা কোথায় যাচ্ছে, তাহলে তুমি সেটা কন্ট্রোল করবে কি করে? এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝবো। ধরো তুমি 500 টাকা খাবারের পিছনে খরচা করলে, 300 টাকা বন্ধুদের সাথে চা খেতে গিয়ে খরচা করলে, আর 1000 টাকা একটা অ্যামাজন অর্ডারে খরচা করলে। কিন্তু এই টাকাটার খরচাটা তুমি তবেই জানতে পারবে যখন তুমি এগুলো ট্র্যাক রাখবে। তুমি যদি এটা ট্র্যাকই না রাখো, তাহলে তোমার টাকা কোথায় যাচ্ছে সেটা তুমি কোনোদিনই জানতে পারবে না। আর মাসের শেষে হাই উত্তাস করতে হবে যে আমার টাকাটা গেল কোথায়। তখন মান্থ শেষে সেভই করতে পারছি না, এই কথাটা বলা ছাড়া আর কিছু উপায় থাকবে না। এই জিনিসটার সলিউশন কি? এই জিনিসটার সলিউশন একটাই, তোমার যা যা এক্সপেন্সেস তুমি সেটা একটা কোথাও নোট ডাউন করো। এটা একটা হ্যাবিট তোমার তৈরি করতে হবে। সেটা সফট কপি হোক, হার্ড কপি হোক, এখন অনেক অ্যাপ আছে যেখানে এগুলো নোট ডাউন করা যায়। এটা যদি তুমি করতে পারো, তাহলে তোমার টাকা কোথায় যাচ্ছে সেটা তুমি কন্ট্রোল করতে পারবে। মিডল ক্লাস থেকে যদি তোমাকে বেরোতে হয়, টাকা কন্ট্রোল করা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। স্টেপ টু যেটা খুবই গুরুত্বপূর্ণ স্টেপ, সেটা হচ্ছে বাজেটিং। যখনই তোমার ইনকাম ঢুকছে, সেটাকে তুমি 3 ভাগে ভাগ করে নাও। প্রথম 50% তুমি রাখো তোমার নিডস এর জন্য, দরকার। কি কি দরকারে লাগবে? রেন্ট, ফুড, ইএমআই, যেগুলো তোমার দরকারি। 30% তুমি রাখো ওয়ান্টস, যেগুলো তুমি চাও, কিনতে চাও। উইকেন্ড আউটিং, স্যাটারডে সানডে করে বেরোতে ইচ্ছা হচ্ছে, বেরিয়ে পড়লো, এইগুলোর জন্য। শপিং, আরো অনেক কিছু হয়। তো তুমি এই ওয়ান্টস এর জন্য 30% রেখে দাও। আর সর্বশেষ 20%, এটা হচ্ছে তোমার সেভিংস। যা কিছু হয়ে যাক, এই 50-30-20 এই রুলটা যদি তুমি ফলো করতে পারো, তাহলে তোমার ফিনান্সিয়াল জার্নির জন্য অনেক সুবিধা পাবে। যদি কখনো 20% সেভিংস করা পসিবল হচ্ছে না, তাহলে তুমি 5% দিয়ে স্টার্ট করো। জরুরি হ্যাবিটটা স্টার্ট করা, অ্যামাউন্টটা নয়। ইনকাম আমাদের বাড়ানোর আগে নিজেদের হ্যাবিটগুলো চেঞ্জ করা খুবই দরকার। স্টেপ থ্রি হলো নিজস্ব একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করো। লাইফ খুবই আনপ্রেডিক্টেবল। হঠাৎ যদি তোমার জবটা চলে যায় কিংবা কোনো মেডিকেল এমার্জেন্সি অ্যারাইজ করে, তখন কি করবে? এই ব্যাপারটা তোমাকে আগের থেকে ভাবতে হবে। এই স্টেপে আমাদের একটাই গোল। কি গোল? নিজেদের এক্সপেন্সেস প্রতি মাসের, সেটাকে 3 থেকে 6 মান্থস অবধি একটা জায়গায় সেভ করা। 3 to 6 months of expenses। এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝবো। ধরো তোমার মান্থলি এক্সপেন্স 15,000 টাকা, প্রতি মাসে তুমি 15,000 টাকা খরচা করো, তাহলে তোমার এমার্জেন্সি ফান্ড হওয়া উচিত 15,000 ইন্টু 3, 45,000 প্লাস। এর নিচে নয়, মিনিমাম এই অ্যামাউন্টটা আমাদের অ্যাজ এ এমার্জেন্সি ফান্ড আমাদের রাখতে হবে। স্টেপ ফোর হচ্ছে ক্রেডিট কার্ড ট্র্যাপ। ক্রেডিট কার্ড ট্র্যাপ থেকে আমাদের অলওয়েজ নিজেদেরকে বাঁচাতে হবে। ক্রেডিট কার্ড খুবই ইউজফুল যদি আমরা সেটাকে ঠিকঠাকভাবে ইউজ করতে পারি। যদি সেটার কোনো রকম মিসইউজ হয়, সেটা আমাদের জন্য সেরকমই ডেঞ্জারাস হয়ে পড়ে। ক্রেডিট কার্ডের রিয়ালিটি, যখন আমরা ক্রেডিট কার্ডে জিনিসপত্র কিনছি, সেটার বিল আসছে, তারপর আমরা সেটা পেমেন্ট করি। সেখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ফুল পেমেন্ট, একটা হচ্ছে মিনিমাম পেমেন্ট ডিউ। যদি তুমি মিনিমাম পেমেন্ট ডিউটা বারবার করতে থাকো, সেটাতে কি হয়, রেস্ট যে অ্যামাউন্টটা বাড়ছে সেটার উপর 30 to 40% যে কোনো ক্রেডিট কার্ড কোম্পানি চার্জ করতে থাকে।
তোমার সিভিল স্কোর নিশ্চয়ই এফেক্ট হচ্ছে না, বাট মিনিমাম পেমেন্ট ডিউ ছাড়া যে অ্যামাউন্টটা থাকছে সেটার উপর কোম্পানি তোমার থেকে 30-40% ইন্টারেস্ট চার্জ করছে। এইটা আমরা বুঝতে পারি না, আর আমরা সবসময় মিনিমাম পেমেন্ট ডিউটা করে ছেড়ে দিই। এখানে আমি একটাই জিনিস তোমাদেরকে অ্যাডভাইস করব, যেটা তোমরা অ্যাফোর্ড করতে পারছো না সেটা কিনো না। নিজের সামর্থ্য কতটুকু বুঝে সেটা খরচা করা খুবই দরকার। স্টেপ 5 হলো ইনভেস্টমেন্ট। বাঙালিদের একটা দোষ আছে, আমরা পরে করব বলে অনেক কিছু জিনিস ফেলে রাখি, কিন্তু এই মিস্টেকটা যদি আমরা না করে আমরা এটার উপর ফোকাস করি তাহলে কিন্তু আমাদের লাইফটা শুধরাতে পারে। একটা প্রবাদ আছে, সময়কে যদি তুমি মাহাত্ম্য দাও সময় তোমাকে মাহাত্ম্য দেবে। সেরকমই আমি যেমন বলেছিলাম স্টেপ নাম্বার 2 বাজেটিংয়ে, যে আমরা 20% সেভিংস হিসাবে সাইডে করে রাখবো, সেই 20%টা আমরা এখানে ইউজ করব ইনভেস্টমেন্ট হিসাবে। এমন কিছু না যে আমাদের খুব বড় ইনভেস্টমেন্ট করতে হবে, আমরা ছোট থেকে স্টার্ট করতে পারি। ইভেন 500 টাকা দিয়েও ইনভেস্টমেন্ট স্টার্ট করা যায়, মিউচুয়াল ফান্ডে SIP করা যায়। এই ছোট ছোট জিনিসগুলো একদিন অনেক বড় হয়ে ওঠে, কারণ কত টাকা দিয়ে স্টার্ট করলাম সেটা কিন্তু বড় না, কিন্তু আমাদের কনসিস্টেন্সিটা সেটাই বড়। যারা সাকসেসফুল তারা কিন্তু আলাদা কিছু করে না, তারা সেম জিনিসটাই বারংবার কনসিস্টেন্টলি করতে থাকে। স্টেপ 6 হলো নিজেদের সোর্সেস অফ ইনকাম কিংবা নিজেদের যে ইনকাম এখন রয়েছে সেটাকে বাড়ানোর চেষ্টা করে, ইনক্রিজ ইনকাম। এই স্টেপে আমি তোমাদের বলবো যে তোমরা চিন্তা করো কি করে তোমরা নিজেদের ইনকামটাকে বাড়াতে পারো। এর অনেক উপায় হতে পারে, ভাবা প্র্যাকটিস করো। শুধু সেভিং করলে কিন্তু কেউ বড়লোক হতে পারবে না, তোমাকে নিজের ইনকাম আস্তে আস্তে বাড়িয়ে নিয়ে যেতে হবে যাতে তোমার সেভিংসের অ্যামাউন্টটা বাড়তে থাকে। এই ইনকাম বাড়ানোর অনেকগুলো সোর্স আছে। ফার্স্ট হচ্ছে ফ্রিল্যান্সিং করো। সেকেন্ড, কোনো সাইড বিজনেস ওপেন করো। থার্ড, কোনো নতুন স্কিল সেট শেখো, আর সেটার থ্রু দিয়েই একটা ইনকাম জেনারেট করো। যেরকম ধরো তুমি গিটার বাজানো শিখলে, তারপর তুমি সেটা কাউকে শেখালে, সেটা তোমার একটা নতুন সাইড ইনকাম হতে পারে। এর থেকে যদি আমরা 5,000 টাকাও প্রতি মাসে এক্সট্রা আর্ন করতে পারি তাহলে সেটা তোমার জীবনে লং রানে খুব একটা হিউজ ডিফারেন্স এনে দেবে। ওভার টাইম তুমি দেখবে তুমি একটা বড় রেসের ঘোড়া হয়ে গেছো, তখন তুমি আর ছোট ছোট জায়গায় আটকে নেই। অ্যাট লাস্ট আমি এটাই বলবো, ফিনান্সিয়াল জার্নি কোনো রেস না, এটা একটা লাইফস্টাইল। ছোট থেকে স্টার্ট করো, রেগুলার থাকো, রেজাল্ট অটোমেটিক আসবে, তুমিও পাবে সেটা। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো ফিনান্সিয়াল বিং চ্যানেলটা। আর কমেন্টে বলো তোমার লাইফে সব থেকে বিগেস্ট মানি প্রবলেমটা কি। চলো